আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি সালমা আক্তার ফারিয়া। আজ আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। আজকে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে প্রোগ্রামিংয়ের মধ্যে আমাদের 48 নাম্বার থেকে 54 নম্বর পর্যন্ত কোয়েশ্চেনগুলো আমরা আজ আলোচনা করব। কোনো একটি সংখ্যার নামতা বা গুণের টেবিল নির্ণয়ের একটি প্রোগ্রাম লেখা, অর্থাৎ নামতা যে লিখি না আমরা 1 × 1 = 1, 1 × 2 = 2, 1 × 3 = 3, এইভাবে যে আমরা সিরিয়াল করে লিখি, এই লেখাটা প্রোগ্রামিংয়ের মধ্যে খুব শর্টকাটে লিখতে হবে। তো প্রোগ্রামিংয়ের মধ্যে কিভাবে লেখা যায় চলো আমরা একটু দেখি। এই যে নিম্নে প্রোগ্রামিংয়ের কোড দেওয়া হলো। ফার্স্টে যেহেতু আমরা এটা নাম্বার নিয়ে কাজ করছি, 1 2 3 4 কি একটা নাম্বার বা সংখ্যা, তার জন্য আমরা NUM নাম্বার নিয়েছি। এবং অবশ্যই এখানে কিন্তু আমরা কি নামটা যখন পড়ি তখন কিন্তু আমরা দেখি যে 1 × 1 করলে কি হয়, 1 আসে। তার মানে কি এখানে বোঝা যাচ্ছে যে এখানে যে কোনো সলিড সংখ্যা নেওয়া হয়েছে, মানে পূর্ণ সংখ্যা নেওয়া হয়েছে। তাহলে পূর্ণ সংখ্যাকে কি বলা হয়? ইন্টিজার নাম্বার বলা হয়। তাহলে ইন্ট ইনপুট ইন্টার আ নাম্বার, তাহলে এখানে নাম্বারটি দাও। এবার ফর লুপের ব্যবহার করব। যেহেতু আমরা এখানে নামটা যে কোনো একটা নামটা লিখলেই হয়েছে, তো এখানে 1 থেকে 11-র মধ্যে রেঞ্জ নিয়েছে। অবশ্যই নামটা কিন্তু আমরা দেখব 1 থেকে 10-এর মধ্যে হয়, ঠিক আছে? এভাবে করে কিন্তু 1 থেকে 10-এর মধ্যে কিন্তু শেষ হয়ে যায় নামটা, তাই না? তাহলে আমরা অবশ্যই 1 থেকে 10 পর্যন্ত নেওয়ার জন্য 1 থেকে 11 এটা স্টার্ট অ্যান্ড এটা স্টপ। তার মানে রেঞ্জ হচ্ছে 1-এ যায় শুরু হবে এবং 11 আসার আগেই শেষ হয়ে যাবে, মানে 10-এ। অ্যান্ড এখানে আমরা কি করব, প্রোডাক্ট, আমরা এখানে শর্ত নিয়েছি প্রোডাক্ট ইকুয়াল নাম্বার, যে নাম্বারটা আমি নিয়েছি, ঠিক আছে? নাম্বারটা ধরো আমি 3 নিয়েছি, এই জায়গায় ধরে নিলাম এখানে 3 নিয়েছি। তাহলে এখানে কি হবে, 3 × i। আই কি? আই হচ্ছে এই যে এটা, আই হচ্ছে 1 থেকে 11-এর মধ্যে, অর্থাৎ এই যে এটা। তাহলে 3 হচ্ছে আমাদের এখানে নাম্বারটা, আর আই হচ্ছে 1 2 3 4, এগুলো হচ্ছে আমাদের আই। তাহলে কত পর্যন্ত চলবে? 10 পর্যন্ত চলবে। তাহলে এই যে নাম্বারের ঘরে 3 দিলাম। অ্যান্ড এই যে স্টার বাটনটা কি হচ্ছে, স্টারের মধ্যে যেটা সেটাকে গুণ চিহ্ন বলা হয়, তো এই গুণ চিহ্ন দিলাম। আর এখানে প্রোডাক্ট মানে হচ্ছে গুণ করা, আমরা জানি, বা মাল্টিপ্লিকেশন মানেও গুণ করা। তো এখানে হচ্ছে আইসিটি ভাষায় প্রোডাক্ট বলা হয়। তাহলে প্রোডাকশন বা প্রোডাক্ট মানে গুণ বা স্টার, তার মানে যে স্টারটা দিলাম এবং আইটা এখানে বসিয়ে দিলাম রেঞ্জ অনুসারে। প্রিন্ট কি হবে? প্রিন্ট হবে এই যে ফার্স্ট হচ্ছে নাম্বারটা প্রিন্ট হবে, কি হবে 3, তারপরে গুণ চিহ্ন আসবে, দেন তারপরে কত দিয়ে আসছে, 1 দিয়ে আসছে। ফার্স্টে 1, তারপর 2, তারপর 3, এভাবে করে আসবেন। এই যে গুণ করার পর, এই দুইটা গুণ করার পর এটা একটা মান আসবে না, দুইটা গুণ করার পর কি আসবে, 3 × 1 কি হবে 3, 3 × 2 কি হবে 6। তাহলে তখন ফার্স্টে কি আসবে, প্রোডাকশনের মান হচ্ছে, প্রোডাক্টের মান হচ্ছে 3, প্রোডাক্টের মান পরের ঘরে হবে কি 6। তাই এভাবে করে আমাদের কিন্তু পরপর পরপর কিন্তু চলবে। এর জন্য ফর লুপ ব্যবহার করা হয়েছে, পরপর সিরিয়াল ওয়াইজ আসার জন্য ফর লুপের ব্যবহার হয়েছে। তাহলে এখানে আমরা দেখো রান করার পরে কিরকম আসে। এই যে প্রোগ্রামটি রান করে নিম্নে হচ্ছে ইনপুট দিলে প্রদর্শিত হবে, কি প্রদর্শিত হবে, এই যে ইনপুট এ নাম্বার 1। তাহলে আমি ইনপুট ইন্টার দিয়েছি, কি নাম্বার কি দিয়েছি, 3 দিয়েছি। আচ্ছা, এবার 3 এর সাথে কি, ওই যে আমি রেঞ্জ কত দিয়েছিলাম, 1 থেকে 11, তাই না রেঞ্জ? তাহলে 1 থেকে 11, এই যে 1 2 3 4 5 6 7 8 অ্যান্ড লাস্টে যে 9 অ্যান্ড লাস্ট অফ অল 10। 10-এর পরে আর নাই, দেখছো? কারণ ওখানে রেঞ্জ কিন্তু 1 থেকে 11-এর মধ্যে নেওয়া হয়েছিল। এর জন্য এই নাম্বারটা 3 3 3 3 সেম রয়েছে এবং এই নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়েছে পরপর, কারণ ফর লুপের কারণে এক এক করে বৃদ্ধি পেয়েছে। 1-এর পর 2 আসছে, 2-এর পর 3 আসছে, 3-এর পর 4 আসছে। তাহলে যে 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, এভাবে করে নামতাটা সুন্দর করে আমরা সাজিয়ে ফেলতে পেরেছি, তাই তো? ওকে, এইভাবে করে আমরা সুন্দর করে নামতাটা করে ফেলবো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? সো 49 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। 49 নম্বরে প্রশ্ন করা হয়েছে হলো নেস্টেড ফর লুপ বলতে কি বোঝায়, এর প্রবাহ চিত্র আঁকো। প্রবাহ চিত্র নিচে দেওয়া আছে। আমরা ফর লুপের কাজ কি জানি? ফর লুপ হচ্ছে সাধারণত একই জিনিস বারবার লেখার জন্য আমরা ফর লুপ ব্যবহার করে থাকি। আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রোগ্রাম লিখেছি, যেমন ধরো আইসিটি, তুমি 5 বার লিখতে চাও, সেক্ষেত্রে ফর লুপের ব্যবহার দেখেছি। এছাড়া সত্য বা অশূন্য কোনো মানে হচ্ছে তথ্য যদি আমরা লিখতে চাই, সেই ক্ষেত্রে আমরা হোয়াইল লুপের ব্যবহার করে থাকি। দুটোই কিন্তু বারবার লেখার ক্ষেত্রে আমরা এই লুপগুলো ব্যবহার করে থাকি। এখন নেস্টেড ফর লুপ জিনিসটা কি? নেস্টেড ফর লুপ হচ্ছে একটি ফর লুপের ভেতরে অন্য লুপ থাকলে তাকে কি বলা হয়, নেস্টেড ফর লুপ বলা হয়। মানে একটা ফর লুপের মধ্যে আবার একটা ফর লুপ যদি থাকে, ফর লুপের ভিতরে আবার ফর লুপ থাকলে তখন সেটাকে নেস্টেড ফর লুপ বলা হয়। আচ্ছা, এর মধ্যে আবার আরো অনেক কাহিনী আছে। কি কাহিনী দেখো, কি বলা হয়েছে যে এর মধ্যে বাহিরের লুপটিকে বলা হয় হচ্ছে আউটার লুপ,
ঠিক আছে, আউটার লুপ বলা হয়। আর ভেতরের লুপটিকে বলা হয় হচ্ছে ইনার লুপ। ঠিক আছে, তাহলে আমরা যে ফর লুপের ভেতরের যে লুপটা দেখতে পাচ্ছি, এই ভেতরের লুপটাকে বলা হয় হচ্ছে ইনার লুপ, আর বাহিরের লুপটাকে বলা হচ্ছে আউটার লুপ। ঠিক আছে, আচ্ছা, আউটার লুপের পূর্বে ইনার লুপের কাজ শেষ করতে হয়, তাহলে আউটার লুপ পরে কাজ করে। আগে ইনার লুপ, ভেতরের লুপটা কাজ করে, তারপরে তার পরে হচ্ছে আউটার লুপ কাজ করে। তোমরা এই যে ম্যাথে যদি একটু বলি, ম্যাথ সম্পর্কে তোমরা তো অনেক পারো, যে ফার্স্টে কোন ব্র্যাকেটের কাজ জানি করতে হয়, ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হওয়ার পর কি কোন ব্র্যাকেটের কাজ করতে হয়, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ করার পর কোন ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর লাস্টে গিয়ে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়, তাই না? ম্যাথের মধ্যে তো আমরা এটা শিখছি। সেম একই জিনিস আমাদের এই যে ভেতরের যে লুপটা, সেটা ধরো ফার্স্ট ব্র্যাকেট, তারপরে যে বাহিরের লুপগুলো হচ্ছে ধরো সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট। তাহলে আমাদের প্রথমে কি কোন ব্র্যাকেট নিয়ে কাজ করতে হবে? ফার্স্ট ব্র্যাকেট কোনটা? আমাদের ইনার লুপ, অর্থাৎ ভেতরে যেটা আছে, তাই তো? তাহলে ভেতরে যেটা আছে সেটা নিয়ে আমরা আগে কাজ করব। আচ্ছা, এবার দেখো, যদি প্রবাহ চিত্রটা দেখি, প্রবাহ চিত্রটা দেখলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। এই যে দেখো, ইনার লুপ লেখাই আছে, আউটার লুপ লেখাই আছে। ইনার লুপ হলো এই যে কোন একটা প্রোগ্রামের ভিতরে যে লুপটা থাকবে সেটাকে ইনার লুপ বলা হয়, আর এটার বাহিরে আবার একটা লুপ দেওয়া থাকবে যেটা পুরাটা জুড়ে থাকবে, সেটাকে বলা হয় আউটার লুপ। ওকে, তাহলে ফর লিখে ডট 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 দেওয়া আছে, এটার একটা ফরম্যাট। তারপরে তার ভেতরে আবার কি ফর লুপের আরো বিভিন্ন প্রোগ্রাম লেখার পরে সেটা শেষ হয়ে যাওয়ার পরে আবারও কিন্তু আগের যে ফর লুপ যেটা দিয়েছি শুরুতে সেটা আবার শেষ করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রবাহ চিত্র। এই প্রবাহ চিত্রটা আমাদের আসতে পারে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো এটাকে আমি 3 স্টার দিলাম এই কোশ্চেনটাকে। সো এটা ভালো মতো পড়বা সবাই, হ্যাঁ? এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, আসতে পারে যে নেস্টেড ফর লুপ কি, ঠিক আছে? বা বলতে পারে যে একটি ফর লুপের ভেতরে আরো একটি ফর লুপ থাকলে তাকে কি বলা হয়, এমসিকিউ এ দেওয়া থাকতে পারে। সো এটাও ইম্পর্টেন্ট। এবার আমরা ওয়াইল লুপ সম্পর্কে পড়বো। এতক্ষণ তো আমরা ফর লুপ সম্পর্কে অনেক টাইপের ফর লুপের কাজ দেখালাম, এখন আমরা ওয়াইল লুপ সম্পর্কে পড়বো এবং ওয়াইল লুপের ব্যবহার দেখাবো, ব্যবহারিক দেখাবো আর কি। আচ্ছা, ওয়াইল লুপ ব্যবহার করে আইসিটি লেখাটি একাধিকবার প্রদর্শনের জন্য একটি প্রোগ্রাম লেখো। আমরা আগেরবার কি লুপ ব্যবহার করে আইসিটি কথাটা লিখেছিলাম? ফর লুপ ব্যবহার করে। এখন আমরা কি ব্যবহার করে করব? ওয়াইল লুপ ব্যবহার করে করব। কিভাবে করতে হবে দেখো, নিম্নে প্রোগ্রামের কোডটি দেওয়া হলো। ধরা যাক আইসিটি টেক্সটটি 3 বার প্রদর্শন করতে চাও। কয়বার প্রদর্শন করতে চাও? 3 বার। এই ক্ষেত্রে কাউন্টার নাম্বার 1 নিতে হবে ওয়াইল লুপ ব্যবহার করে, কাউন্টার 1। তাহলে 3 বার ব্যবহার করতে হবে, 3 বার না, 3 বার ব্যবহার করতে হবে। আমরা এই যে এই চিহ্নটাকে কি বলছিলাম? লেস দেন, তাই না? আচ্ছা, গ্রেটার দেন, লেস দেন, তারপর হচ্ছে গ্রেটার দেন, ইকুয়াল, লেস দেন, ইকুয়াল পড়ছিলাম। তাহলে এটা লেস দেন, ইকুয়াল, তাহলে 3 এর কম হইতে হবে। কিসের কম? 3 এর কম হইতে হবে এবং 1 থেকে শুরু হইতে হবে, এবং 3 এর কম কিন্তু 3 এর সমানও হইতে হবে, কারণ লেস দেন ইকুয়াল আছে। তাহলে 3 এর সমান অথবা 3 এর কম বার এটা কি হবে? প্রিন্ট হবে। এর জন্য আমাদের এই শর্তটা দেওয়া হয়েছে। আমরা জানি ওয়াইল বলো, ফর বলো, এগুলোকে লুপ বলা হয়। তাহলে এই লুপগুলো বা শর্ত, তাই তো, এই শর্তটা এখানে ম্যান্ডেটরি দিয়ে দিছে যে কাউন্টার 1 হবে, 1 বার প্রিন্ট হবে, 2 বার প্রিন্ট হবে, এবং সর্বোচ্চ 3 এর সমানও প্রিন্ট হইতে পারে। তাহলে এই হলো আমাদের শর্ত। এবং প্রিন্ট কি করতে বলছে? প্রিন্ট হলো আইসিটিকে প্রিন্ট করতে বলছে। এবং এটা কত কিভাবে বাড়বে সেটা হচ্ছে কাউন্টার 1 ছিল, তাহলে কাউন্টার 1 প্লাস 1, তাহলে কি হলো? 2 হলো। তারপরে কাউন্টারের মান কি আসলো? এখন 2 চলে আসলো, তাহলে কাউন্টারের মান 2 হয়ে গেলে 2 প্লাস 1 কত হলো? 3 হলো। এবং লাস্টে কোথায় যায় থেমে যাবে? 3 পর্যন্ত থেমে যাবে, কারণ এখানে শর্তই দেওয়া আছে 3। তাহলে 3 বার প্রদর্শন করার জন্য আমরা এইভাবে করতে পারি, ঠিক আছে? তো এটার হচ্ছে আমাদের, যদি আমরা এটা রান করে দেখাই, রান করার পরে কেমন দেখা যায় একটু দেখো তোমরা। এই যে প্রোগ্রামটি রান করার পর প্রাপ্ত নমুনা আইসিটি 3 বার আসবে, কারণ আমরা শর্তই দিয়েছিলাম 3 এর বেশি বার প্রদর্শন করা যাবে না। কাউন্টার হচ্ছে লেস দেন ইকুয়াল 3 লিখে দিয়েছিলাম ওয়াইল লুপের মধ্যে, এর জন্য 3 বার আসছে। যদি আমি দিয়ে দিতাম কাউন্টার লেস দেন ইকুয়াল 5, তাহলে কি হতো? 5 বারের বেশি আর আসতো না, ঠিক আছে? তাহলে 5 বার আসতো আইসিটি কথাটা। যদি তোমার এরকম 100 বার বলে ওয়াইল লুপ দিয়ে, তাহলে তুমি 100 বার লিখতে পারবা না? পারবা, খুব সহজেই। খালি ওই যে কাউন্টারের ওই জায়গায় জাস্ট খালি একটু শর্তটার ওখানে, ওয়াইল লুপের ওখানে একটু পরিবর্তন করে দিতে হবে, তাই তো? আচ্ছা, তারপর 51 নম্বর কোশ্চেনে চলে যাব। 51 নম্বর কোশ্চেনটা তোমরা দেখলে মজা লাগবে যে তোমরা ম্যাথ এরকম করো, তাই না? এরকম ম্যাথ তোমরা করছো না? আচ্ছা, দেখো যে 1 + 2 + 3 + 4
প্লাস ডট 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 100। এই ধারাবাহিকের অঙ্ক আমরা অনেক করছি, তাই না? ম্যাথের মধ্যে এই ধারার অঙ্কটা কিন্তু আমাদের এখানে প্রোগ্রামের মধ্যে করতে বলা হয়েছে। তাহলে এই ধারার যোগ নির্ণয়ের একটি প্রোগ্রাম লেখো, তাই বলা হয়েছে। এখন যোগফল নির্ণয়ের একটা প্রোগ্রাম লিখতে বলা হয়েছে, অথবা এভাবেও আসতে পারে যে 1 থেকে 100 পর্যন্ত সকল ধনাত্মক সংখ্যার ধনাত্মক সংখ্যা মানে হচ্ছে শুধুমাত্র আমরা পজিটিভ গুলোকে নিব এবং নেগেটিভগুলো নিব না, ঠিক আছে? তাহলে এই সবগুলো সংখ্যার মধ্যে যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। এখন 1 থেকে 100 পর্যন্ত যোগ করা কিন্তু খুব টাফ, যে 1 প্লাস 2 প্লাস 3 এভাবে করে ক্যালকুলেটরে যোগ করতে গেলে কিন্তু মিনিমাম একটা টাইম লাগবে, মিনিমাম ধরো 5 মিনিট টাইম লাগবে। কিন্তু প্রোগ্রামটা যদি তুমি জানা থাকে বা প্রোগ্রামটা তুমি কি করো, তাহলে 2 মিনিটেই তুমি লিখে ফেলতে পারবা। দেখো প্রোগ্রামটা এখানে দেওয়া হয়েছে, আমরা একটু দেখি। আমরা এখানে অবশ্যই যোগ করছি, যোগ করে করে বাড়াচ্ছি না, 1-এর সাথে 2 যোগ করছি, 2-এর সাথে 3 যোগ করছি, 3-এর সাথে 4 যোগ করছি, এভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে আমরা যোগ করছি, যোগকে ইংরেজিতে কি বলে? সামেশন বলা হয়। তাহলে এই যে সামেশন ইকুয়াল 0, ফার্স্টে সামেশন ইকুয়াল 0 নিয়ে নিচ্ছি এবং কাউন্ট ইকুয়াল 1 ধরে নিয়েছি এবং ওয়াইল লুপে কাউন্ট লেস দেন 100, 100-র কম হইতে হবে, 100-র কম হইতে হবে, মানে 100 পর্যন্ত, ঠিক আছে? 100-র কম না, 100 পর্যন্ত। এই যে লেস দেন ইকুয়াল দেওয়া আছে, তার মানে কি 100 সহ 100-র কম হইতে হবে। এবং কিভাবে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাবে? যে সামেশন কত ছিল? 0 প্লাস কাউন্টার কি 1, তাহলে 1। তারপর আবারও এখানে কি হয়ে গেল? তার মানে এখানে সামেশনের মান কি চলে আসলো? 1 চলে আসলো। এবার আবারও এখানে 1 বসালাম, 1 প্লাস 1 ইকুয়াল 2। এভাবে করে কি বৃদ্ধি হচ্ছে? সাম বৃদ্ধি হচ্ছে। সাম বৃদ্ধি হওয়ার পরে আমাদের এখানে কাউন্টারও বৃদ্ধি হচ্ছে। কিভাবে কাউন্টার বৃদ্ধি হচ্ছে? কারণ কাউন্টারের মানও পরিবর্তন হচ্ছে। কাউন্টারের মান 1 ছিল, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল 2, আবার কাউন্টারের মান পরিবর্তন হয়ে গেছে। এভাবে করে কিন্তু কাউন্টার এবং সামের মান দুইটাই পরিবর্তন হবে। পরিবর্তন হতে হতে একটা টাইমে আমাদের কিন্তু কি চলে আসবে? আমাদের কিন্তু 1 থেকে 100 যোগফল বের হয়ে যাবে। দেখো প্রিন্ট কি বলছে? প্রিন্টের ভিতরে যা লিখি তাই তো আমাদের প্রিন্ট হয়, তাই না? আচ্ছা, প্রিন্টের ভিতরে কি লিখছে? দ্য সাম অফ, এই যে দ্য সাম, তার মানে এইটা দ্য সাম অফ ভ্যালু ইজ সাম। তাহলে সামের ভেতরে যেটা রয়েছে সেটাই ফলাফল হিসেবে আসবে। তাহলে দ্য সাম অফ ভ্যালু ইজ কি আসছে? সামের মান কত আসছে? যোগ করে করে যেটা আসবে সেটা, তাহলে হচ্ছে আমাদের 5050 আসছে। তাহলে এটাই হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যোগ করার পর এটার অ্যান্সার কি? 5050। আমাদের এমসিকিউ আসতে পারে 1 থেকে 100 এই ধারাবাহিক যোগফল যোগ করার পর অ্যান্সার কি আসবে। এখন ধরো পরীক্ষায় যদি এই প্রোগ্রামটা আসে, এমসিকিউ আসতে পারে, এটাই এমসিকিউ দিয়ে দিতে পারে, যে বলতে পারে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 100 ধারার যোগফল নির্ণয়ের একটি প্রোগ্রাম কত, তা নিম্নে অ্যান্সার করো। ক খ গ ঘ এরকম 4টা অপশন দিয়ে দিল, অ্যান্সার হচ্ছে 5050। এটা আমরা ইন ডিটেলস এখন একটু দেখবো। হ্যাঁ, তো এই দেখো বিস্তারিত। যে সাম ইকুয়াল 0, আমরা সবসময় প্রথমে সামের হচ্ছে নাম একটি হচ্ছে ভ্যারিয়েবল নেওয়া হয়েছে সাম হিসাবে, ভ্যারিয়েবলটা হচ্ছে 0, ঠিক আছে? 0 ধরা হয়েছে। কাজেই সব সংখ্যার যোগফল এখানে শুরুতে যোগফল কিছুই নেই, তাই 0 নেওয়া হয়েছে। যোগ করার আগে সব সময় 0 ধরে নিতে হবে শুরুতে, তারপরে 0-এর সাথে আবার আমরা 1 করে যোগ করে নিব। যে ওখানে আমরা সাম ইকুয়াল সাম প্লাস 1 করেছি না, তার মানে কি হলো? তাহলে সামের সাথে আবার 1 যুক্ত হলো। সামের মান 0 ছিল, 0 প্লাস 1 ইকুয়াল 1, 1 থেকে শুরু হলো, কারণ আমাদের বলাই হয়েছে 1 থেকে শুরু করতে। আচ্ছা, এভাবে করে কিন্তু আমরা যোগ করব, যোগ করে করে কাউন্টার আর কি বাড়বে আর কি। এভাবে যোগ করার আগে 0 ধরা হয়েছে। আচ্ছা, এবার কাউন্টার কি ধরা হয়েছে? আচ্ছা, আমাদের কাউন্টটা ধরা হয়েছে যে কাউন্ট ইকুয়াল 1। কাউন্ট হলো কাউন্টার ভ্যারিয়েবল। এটা কি ভ্যারিয়েবল? কাউন্টার ভ্যারিয়েবল। এটি দিয়ে বোঝানো হয়েছে কোন সংখ্যা যোগ হবে, অর্থাৎ কোন সংখ্যাটা যোগ হবে। এখানে ওই যে সামের সাথে কি যুক্ত হচ্ছে? সামের সাথে কি যুক্ত হচ্ছে? সাম প্লাস 1, তার মানে কি যুক্ত হয়েছে? 1 যুক্ত হয়েছে। তাহলে এটা হচ্ছে কাউন্টার ভ্যারিয়েবল। 1, তারপর 2, তারপর 3 এভাবে করে যুক্ত হবে, এটা কাউন্টার ভ্যারিয়েবল। আচ্ছা, এখানে 1 থেকে শুরু করে, ঠিক আছে, 1 থেকে শুরু করা হয়েছে, কারণ আমাদের যোগ করতে বলা হয়েছে 1 থেকে 100 পর্যন্ত, তাই 1 থেকে শুরু করা হয়েছে, ঠিক আছে? এখানে 1 থেকে কেন শুরু করা হয়েছে বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়াইল লুপের যে শর্তটা মনে আছে তোমাদের? এই যে সেই শর্তটা হচ্ছে ওয়াইল কাউন্ট, মানে হচ্ছে কাউন্টার ভ্যারিয়েবল, দেন তারপর রেঞ্জ দেওয়া আছে 100-র কম হতে হবে, 100 সহ, 100 উইথ 100 সহ, কিন্তু 100-র কম হতে হবে। এখানে হচ্ছে কাউন্টার ভ্যারিয়েবল 100 বা তার কম পর্যন্ত লুপটা চলবে।
100 পর্যন্ত থেমে যাবে, ঠিক আছে, 100 পর্যন্ত থেমে যাবে, কারণ এখানে কিন্তু একদম ইন্ডিকেট করে দিছে যে অবশ্যই হচ্ছে লেস দেন ইকুয়াল। যদি লেস দেন দেওয়া থাকতো তাহলে 100 কম হইতো, 100 কম হইতো, যেহেতু ইকুয়াল দেওয়া আছে তাই মানে 100 পর্যন্ত গিয়েই থামবে, 100 পর্যন্ত যোগ হবে, 1 থেকে 100 পর্যন্তই যোগ হবে। আচ্ছা, এরপরে দেখো কি বলা হয়েছে, এরপরে যদি আমি একটু বলি, এই যে দেখো, এই দেখো সাম শূন্য, যোগফল রাখার জন্য প্রথমে সাম শূন্য রাখা হয়েছে, আর কাউন্টার 1 কেন করা হয়েছে, কারণ শুরুর সংখ্যা 1 দিয়ে শুরু হবে। আচ্ছা, আর শর্তটা কি, শর্ত হলো এটা, কারণ এখানে এই যে লেস দেন বোঝানো হয়েছে, লেস দেন ইকুয়াল মানে 100 পর্যন্ত চলবে, আর সাম এখানে বোঝানো হয়েছে সামের সাথে কাউন্ট যুক্ত হবে, এর জন্য এখানে 1 লেখা হয়েছিল, সাম প্লাস 1, এটা যোগ করার জন্য ইউজ করা হয়েছে। আর এখানে কি ব্যবহার করা হয়েছে, পরের সংখ্যাটা কি হবে এর জন্য আবারও কাউন্টের সাথে আবারও কি হবে, কাউন্টটা কি 1 ছিল, 1 এর সাথে 1 যুক্ত হয়ে পরের লাইনে আবারও উপরে উঠবে, এর জন্য কিন্তু পরের লাইনটা আবার দেওয়া হয়েছে। এই বিষয়টাই কিন্তু এখানে আমরা ইন ডিটেলস আলোচনা করেছি, যে কাউন্টারের মান এক এক করে বেড়ে এখানে যাবে, সেটার সাথে আবারও সাম যুক্ত হবে, কারণ সামের মান 0 ছিল, 0 সাথে 1 যুক্ত হয়ে 1 হলো, আবারও এখানে কাউন্টারের মান বেড়ে গেল, 2 হলো, তাহলে 2 এর সাথে আবারও কি সামের মান 1 ছিল, তাহলে 2 ছিল, 2 এর সাথে 0 যোগ করে 2, 1 ছিল, 1 এর সাথে 2 যোগ করে 3 হবে, এভাবে করে যোগ করতে 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 আমাদের কিন্তু আলটিমেটলি সাম, টোটাল সাম চলে আসবে কত, 5050। আচ্ছা, এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাসমূহের মধ্য থেকে যে কোনো একটি সংখ্যা বাদ দিলে অবশিষ্ট সংখ্যা সমূহ প্রদর্শনের জন্য একটি প্রোগ্রাম লেখো। আচ্ছা, আমরা এখানে কি চাচ্ছি, 1 থেকে 10-এর মধ্য থেকে যে কোনো একটা সংখ্যা বাদ দিতে হবে, ঠিক আছে, বাদ দিয়ে আমাদের সব দেখাইতে হবে, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে পর্যন্ত দেখাইতে হবে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এর মধ্যে থেকে 4টা থাকবে না, তার মানে কি হবে 1 2 3, তারপর 4 নাই, 5 6 7 8 9 10, এভাবে করে সিরিয়াল লেখাটা আসবে, অর্থাৎ প্রোগ্রামটা দেখতে এই রকম হবে। এই যে 1 2 3 4, 4 নাই কিন্তু দেখছো, 1 2 3, তারপরে যেহেতু 4 বাদ দিতে বলা হয়েছে তাই 4টা নাই, তারপরে কি 5 5 6 7 8 9 10, ঠিক আছে, আর 10 পর্যন্ত নিতে হয়েছে, তাহলে 10 পর্যন্ত নেওয়ার জন্য রেঞ্জ কি দিতে হবে, 11 পর্যন্ত নিতে হবে ফর লুপের জন্য, কিন্তু এখানে আমরা হ্যাঁ ফর লুপই ব্যবহার করব, কারণ এখানে বলে দেয় না ফর লুপ ব্যবহার করো না হোয়াইল লুপ ব্যবহার করো, আলাদাভাবে বলে নেই, যে কারণে আমরা ফর লুপ ব্যবহার করব। তো এই যে ফর নাম্বার, যেহেতু নাম্বারের কথা বলা হয়েছে 1 থেকে 10-এর মধ্যে, তাই এই যে দেখো স্টার্ট হবে 1-এ, কি 1 1 করে বাড়বে এবং 10-এ যায় থামবে, 10-এ যায় থামা মানে কি, এখানে দেওয়া আছে হচ্ছে কি 11-এর আগ পর্যন্ত, 11-এর আগে যায় থামবে, তার মানে 10-এ যায় থামবে, আর কি কত করে বৃদ্ধি পাবে, 1 1 করে বৃদ্ধি পাবে। ইফ এখানে শর্ত দেওয়া হয়েছে, শর্ত কি, যে নাম্বার ইকুয়াল 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 ইকুয়াল, মানে এটা কি ছিল, আমরা কি জানতাম, এটাকে বলা হয় নট ইকুয়াল, তাহলে এটাকে কি বলা হয়, ইকুয়াল, তাই না, তাহলে 4 এটা আমাদের থাকবে না, তাহলে 4টা এখান থেকে বাদ হয়ে যাবে, তাহলে কন্ডিশন, এই কন্ডিশন অনুসারে এই 4টা এখান থেকে উধাও হয়ে যাবে, তাই তো, এই শর্ত যদি মানে, এই শর্ত যদি মানে তাহলে কিন্তু লুপটা চলবে, আর যদি এই শর্ত না মানে তাহলে এলসে চলে যাবে, এলসে গিয়ে প্রিন্ট হবে নাম্বার, নাম্বার কি, এই যে নাম্বারটা, এই নাম্বারটা প্রিন্ট হবে, ঠিক আছে, যত, এবং এন্ডে যায় শেষ হবে, এন্ড মানে কি সর্বশেষ কত, এন্ড হলো 10, 10-এ যায় শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, প্রিন্ট হচ্ছে কি, প্রিন্ট হচ্ছে ইউজ কন্ডিশন টু স্কিপ প্রিন্টিং দ্য ভ্যালু 4, তার মানে স্কিপ হবে, বলাই হয়েছে যে 4 বাদ যাবে, তার জন্য আমরা প্রিন্টের মধ্যে একদম উল্লেখ করে বলে দিয়েছি যে ইউজ কন্টিনিউ, মানে ইউজলি কন্টিনিউ ভাবে চলবে, বাট স্ক্রিপ্ট প্রিন্টিং মানে প্রিন্টের ক্ষেত্রে স্কিপ করবেন কত, ভ্যালু 4, তাই ভ্যালু 4টা বাদ হয়ে গেছে, ঠিক আছে, এই লাইনের মধ্যে দেখে দেখা যাচ্ছে প্রোগ্রামটি রান করার ফলে আমাদের অ্যান্সার আসছে 1 2 3 5 6 7 8 9 10। আচ্ছা, এবং পরবর্তীতে এই যে এই লাইনটা আবার আসবে, যেই আমরা এই প্রিন্টের ভিতরে লিখে দিয়েছিলাম সেই কথাটা আসবে, যেখানে এই প্রোগ্রামের মধ্যে বলাই হয়েছে 4 বাদ যাবে। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে কন্টিনিউ স্টেটমেন্টের ব্যবহার লেখো। কন্টিনিউ স্টেটমেন্ট হলো মানে চলমান স্টেটমেন্ট, ঠিক আছে, আমরা পাইথন প্রোগ্রামের মধ্যে শর্তযুক্ত অথবা শর্তহীনভাবে কোনো স্টেটমেন্ট বা লুপের পুনরাবৃত্তি দেখেছি, তাই না, তাহলে এই যে দেখো, তাহলে স্টেটমেন্ট বা লুপের পুনরাবৃত্তি করার জন্য কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার হয়। কন্টিনিউ স্টেটমেন্ট প্রোগ্রাম এ আমাদের হচ্ছে পয়েন্টারকে পূর্ববর্তী স্টেটমেন্ট বা লুপের প্রারম্ভিক স্থানান্তর করে, এর জন্য সাধারণত ইফ এলইফ স্টেটমেন্ট এর সাথে সম্পর্কিত শর্ত
সাপেক্ষে কোনো লুপ পুনরাবৃত্তি করার জন্য কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। অর্থাৎ একটা লুপ বারবার যাতে চলে, ফার্স্টে আমি চাইলাম যে 1 আসবে, তারপরে আসবে 2, তারপরে আসবে 3, তারপরে আসবে 4, এভাবে করে কন্টিনিউয়াসলি আসার জন্য আমাকে অবশ্যই কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু কন্টিনিউ ব্যবহার করেছি। যদি আমরা আগের ইসেই দেখি, দেখো আমরা এখানে কন্টিনিউ কথাটা দেখছি, তার মানে এখানে 4 পর্যন্ত আসবে 1 থেকে 10-এর মধ্যে, কিন্তু 1 আসার পরে কত আসবে, 2 আসবে। তার মানে কি আবারও লুপটা চলতেছে, এই লুপের এই যে রেঞ্জটা আবারও চলতেছে, যে আবারও আসার কারণ হলো আমরা কন্টিনিউ কথাটা লিখছি, মানে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। বাট আমরা আবার লিখে দিয়েছি, শর্ত দিয়েছি ইফ নাম্বার ইকুয়াল 4, যখন 4 আসবে তখন কি হবে, এই যে স্কিপ প্রিন্টিং হচ্ছে দ্য ভ্যালু, তার মানে 4 এখানে কি হবে, স্কিপ হবে। তার জন্য আমরা কিন্তু এখানে এই লাইনটা লিখেও দিয়েছি, তার মানে কন্টিনিউয়াসলি চলবে, বাট মাঝখানে গিয়ে একটা ওয়ার্ড বা একটা সংখ্যা বাদ পড়বে। তাহলে সেই কথাটাই কিন্তু আমরা কন্টিনিউয়াস স্টেটমেন্টে দেখেছি। তাহলে এটাই বলা হয়েছে কন্টিনিউয়াস স্টেটমেন্টটা বেসিক্যালি ব্যবহার করা হয় পুনরাবৃত্তির জন্য, কিন্তু সেটা শর্ত সাপেক্ষে, অবভিয়াসলি শর্ত সাপেক্ষে ব্যবহার করা হবে। সেই ক্ষেত্রে শর্তের মান সত্য হলে কন্টিনিউ স্টেটমেন্ট কার্যকর হবে, অন্যথায় কম্পাইলার হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্টের হচ্ছে উপেক্ষা করে পরবর্তী স্টেটমেন্টে প্রবাহিত বা নির্বাহ হবে। অর্থাৎ যদি কোনো রকম স্টেটমেন্টে সত্য কোনো তথ্য, অর্থাৎ ইফ কন্ডিশন যদি না মানে তাহলে এলসে চলে যায় আমরা বলছিলাম। তার মানে হচ্ছে এই যে শর্ত যদি না মানে, ঠিক আছে, শর্তের মান সত্য হলেই তখন চলবে কন্টিনিউয়াস স্টেটমেন্ট, মানে কার্যকরী হবে। অন্যথায় কম্পাইলার কন্টিনিউ স্টেটমেন্ট উপেক্ষা করে, এই যে কন্টিনিউ স্টেটমেন্ট উপেক্ষা করে পরবর্তীতে চলে যাবে, অর্থাৎ পরবর্তী স্টেটমেন্টে কাজ করবে। এই কথা এখানে বলা হয়েছে। আমরা লাস্ট কোশ্চেনে চলে যাব। লাস্ট কোশ্চেনে কি বলা হয়েছে, যে ব্রেক স্টেটমেন্ট। ব্রেক মানে কি, কোনো জায়গায় থেমে যাওয়া, ব্রেক করা, তাই না, গাড়ি তো ব্রেক করা হয়। তার মানে ব্রেক স্টেটমেন্ট হচ্ছে কোনো একটা প্রোগ্রামের মধ্যে ধরো তুমি ব্রেক স্টেটমেন্ট দিলা, তার মানে ওই জায়গায় যে থেমে যাবে স্টেটমেন্টটা, ওই জায়গায় যে পজ। তার মানে ধরো হঠাৎ করে বলা হলো যে 1 থেকে 100 পর্যন্ত লেখো, বাট তুমি পজ করবা 50-এ গিয়ে। হ্যাঁ, হঠাৎ করে বলা হলো যে 50 থেকে 70 পর্যন্ত পজ থাকবে, তারপর আবার চলবে, এরকম কিন্তু তোমার থামায় দিতে পারে। তাহলে ওটা কোন জায়গায় ব্যবহার করা হবে, ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করা হবে ওই জায়গায়। তাহলে পাইথন প্রোগ্রামে লুপের মধ্যে ব্রেক স্টেটমেন্ট পেলে লুপ সেখানে তার কাজ শেষ করে লুপ থেকে বের হয়ে যায়, অনেকটা চলন্ত গাড়ির ব্রেক কষার মতন আর কি, ঠিক আছে। যেমন ব্রেক কষলে গাড়ি চলা থেমে যায়, তেমনি লুপের মধ্যে ব্রেক স্টেটমেন্ট পেলে লুপ নির্বাহ বন্ধ হয়ে যায়, মানে লুপের যে কন্টিনিউয়াসলি যে চলতে থাকে, একটার পর একটা কাজ করে, সেই কাজটা আর করে না, সে ওখানে যে থেমে যায়। অধিকাংশ ক্ষেত্রে ব্রেক স্টেটমেন্ট ইফ, এলিফ ইত্যাদির সাথে ব্যবহার করা হয়। আমরা ইফ স্টেটমেন্ট যেভাবে দেখছি যে শর্ত সাপেক্ষে ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। এলিফ কখন ব্যবহার করা হয়, যখন ইফ কাজ করছে না তখন এলিফ কাজ করে, এলিফ কাজ না করলে এলস কাজ করে। তাহলে এই সকল স্টেটমেন্টের মধ্যেই কিন্তু আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। যেরকম আমরা কন্টিনিউয়াস স্টেটমেন্ট এর আগের বারে দেখছি যে আমরা ইফ এর এবং এলস এর মধ্যে কিন্তু আমরা কি কন্টিনিউয়াস স্টেটমেন্ট দিছি, তাই না। এই দেখো, ইফ লিখেছি, এলস লিখেছি, এর মাঝখানে কি কন্টিনিউ দিয়েছি, তার মানে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করেছি। তার মানে ইফ আর এলিফের মাঝখানে কিন্তু আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। হঠাৎ করে মনে হলো যে ইফ যদি এই শর্ত পালন করে তাহলে চলবে, কিন্তু পরেরটাই দিলাম ব্রেক, তাহলে এলিফে আর যাবে না, ওখানে যা ব্রেক হয়ে যাবে। অর্থাৎ এই স্টেটমেন্ট যদি ফলো না করে তাহলে পরের স্টেটমেন্টে আর কাজ করবে না। ইফ দিলাম, তারপরটা দিলাম এলিফ, ঠিক আছে, মাঝখানে দিলাম ব্রেক। তাহলে এই ইফের শর্ত পূরণ করার পর অনেক সময় ধরো শর্ত পূরণ করছে না, তখন তার কাজ কি ছিল, এলিফে চলে যাওয়া, সে এলিফে আর যাবে না, ব্রেকে যায়, দেখবে যে আরে ব্রেক দিয়ে দিছে, তার মানে কি থেমে যেতে হবে, তাহলে ওই জায়গায় থেমে যাবে, মানে ওইখানেই স্টপ হয়ে যাবে। হঠাৎ করে বললাম 1 থেকে 3 পর্যন্ত চলবে, তারপর কি বলছিলাম 4 বাদ যাবে, তাই না। 4 বাদ যাওয়ার পরে দেখা গেল যে পরেরটা কন্টিনিউ করার কথা কিন্তু কন্টিনিউ করে নাই, তাহলে তখন আবার প্রিন্ট হবে 1 2 3, তখন আর 4 আসবে না, 1 2 3 পর্যন্ত এসে সে ওখানে ব্রেক করে যাবে, তারপরে পরেরগুলো আর আসবে না যদি ব্রেক দিয়ে দিই আমি এই জায়গায় এসে। আর যে কন্টিনিউ লিখে পরেরটাই যাই, তাহলে কন্টিনিউ লিখে পরেরটা আবারও 8 পর্যন্ত 10 পর্যন্ত চলতে থাকলো। কিন্তু আমি যদি বলি যে 4 পর্যন্ত চলবে, চলার পর বললাম যে তারপর আর বললাম না কি চলবে, তারপর লিখে দিলাম ব্রেক হঠাৎ করে ধাম করে, তাহলে সে ওই জায়গায় যে ব্রেক করবে, 1 2 3 লেখার পর ব্রেক করে যাবে, পরের শর্ত আর ফুলফিল করবে না। এটাই বলা হয়েছে এখানে। হ্যাঁ, দেখো এখানে এটাই বলা হয়েছে যে ব্রেক স্টেটমেন্ট ইফ অ্যান্ড এলিফের মধ্যে ব্যবহার করা হয় অধিকাংশ ক্ষেত্রে, এবং এটা সাধারণত চলন্ত গাড়ির মতন, যে গাড়ি চলার মাঝখানে যে থেমে যায় ওই রকমভাবে এই লুপও থেমে যাবে যখন আমরা এই কোনো একটা প্রোগ্রামের মধ্যে এটা ইউজ করব। আশা করি ব্রেক স্টেটমেন্ট বা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট, ফর লুপ, ওয়াইল লুপ সম্পর্কে তোমরা ডিটেলস বুঝতে পেরেছো।
সবাই এটা নিয়ে প্র্যাকটিস করবো, বাসায় প্র্যাকটিস না করলে আমরা পারবো না। তাই যেগুলো প্রোগ্রাম আমাদের বইয়ের মধ্যে আছে এবং আমরা যেগুলো ডিটেলস বলেছি এগুলো সবগুলো বাসায় লিখে লিখে প্র্যাকটিস করবো। এমসিকিউ আসতে পারে যে ব্রেক স্টেটমেন্ট কোথায় ব্যবহার করা হয়, কন্টিনিউয়াস স্টেটমেন্ট কোথায় ব্যবহার করা হয়, এরকম ছোটো ছোটো এমসিকিউ আসতে পারে। তো সবাই এগুলো আমরা একটু রিভিশন দিব, ঠিকমতো পড়াশোনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।